যে পিতা পুত্র দুজনকে যে হত্যা করা হয়েছে নারকীয়ভাবে, তারা যাতে ক্ষতিপূরণ 50-50 লক্ষ টাকা করে পান এবং তাদের যেন পরিবারকে একটা সরকারি চাকরি দেওয়া হয়েছে আবেদন জানিয়ে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের মানুষের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের এই যে রাজ্য, এটা কোনো রাষ্ট্র নয়, এটা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওনার আছে। ভারতবর্ষকে এই পাকিস্তানি উগ্রপন্থীরা, এই মৌলবাদী, ইসলামিক মৌলবাদী জেহাদিরা, ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদীরা, তারা যেভাবে এই 26 জন মানুষকে খুন করলো, এই জঘন্যতম ঘটনাকে একটা ফেসবুকে এক ভদ্রমহিলা ছেড়েছেন হাবড়ার, তাকেও থ্রেট করা হচ্ছে। আসানসোলে সেখানে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি করা হচ্ছে, অথচ এখানে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো ব্যবস্থা। কিছুদিন আগেই আমরা মুর্শিদাবাদের যে ধুন্ধুমার কাণ্ড দেখেছি, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদের অশোক দাস, তার সাথে কথা বলে আমরা জেনে নেব। নমস্কার সকলকে আপনাদের। আমি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের HMKPর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস বলছি। মুর্শিদাবাদের যে জঘন্য নারকীয় ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমরা এই সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি চিঠি দিয়েছি যে এই যে জঘন্যতম ঘটনা, এই যে মৌলবাদীদের, সন্ত্রাসবাদীদের যে কর্মকাণ্ড, সেইটার জন্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে পিতা পুত্র মুর্শিদাবাদের জাফরাবাদের, তাদের সঙ্গে সঙ্গে যারাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা কিছু মানুষ ঝাড়খণ্ডে চলে গেছেন, কিছু মালদার একটা স্কুলে আশ্রয় নিয়েছেন, এই সমস্ত বিষয় আমরা ওনাকে দিয়েছি। এবং আমাদের মূল কথা ছিল যে পিতা পুত্র দুজনকে যে হত্যা করা হয়েছে নারকীয়ভাবে, তারা যাতে ক্ষতিপূরণ 50-50 লক্ষ টাকা করে পান এবং তাদের যেন পরিবারকে একটা সরকারি চাকরি দেওয়া হয়েছে আবেদন জানিয়েছি। তার সঙ্গে সঙ্গে যে এই নির্যাতিত সমস্ত পরিবারকে তাদের ঘর বাড়ি তৈরি করার জন্য এবং তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য যে আইনানুগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি যে তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার 50-50 লক্ষ টাকা করে দেওয়া হোক। এর সঙ্গে সঙ্গে যেটা মূল জানিয়েছি প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে, সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের আজকের যে ঘটনা, এটা কোনো আইন শৃঙ্খলার ঘটনা নয়। এই প্রধানমন্ত্রী এবং ভারত রাষ্ট্রের যে সর্বাধিনায়ক, ওনার শুধু মনে করার কারণ নেই যে এটা কোনো ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, চুপ করে থাকার কারণ নেই, কারণ এটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের মানুষের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের এই যে রাজ্য, এটা কোনো রাষ্ট্র নয়, এটা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওনার আছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আছে। সেই জন্যে শুধু এটাকে আইন শৃঙ্খলার প্রশ্ন বলে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ একজন মন্ত্রী, রাজ্য সরকারের একজন মন্ত্রী যখন উস্কানিমূলক কথাবার্তা বলে কলকাতাকে পরে অবরোধ করব, আগে আমরা এই জেলাগুলোকে টাইট করে দেবো, এই বলার পরদিন থেকেই বিভিন্ন জেলায় যে নারকীয় ঘটনা ঘটতে থাকে, বিশেষ করে মুর্শিদাবাদের যেভাবে হিন্দুদের ঘরবাড়ি দেখে দেখে শুধুমাত্র হিন্দুদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের দুজনকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, এটা একটা শুধু। এবং তারা যারা এইসব ঘটনা ঘটাচ্ছেন, তারা বলছেন ভারতবর্ষের আমরা সংবিধান মানি না। দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে উনি আছেন, সংবিধান অনুযায়ী আমরা সংবিধানকে মানি, ওদের মতন তো বলতে পারবো না যে ভারতবর্ষের সংবিধান মানি না। যেসব সন্ত্রাসবাদী তারা বলতে পারেন, আমরা বলতে পারি না। আমরা একটা ভারত রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে যতক্ষণ পর্যন্ত আইনানুগভাবে উনি আছেন, কিন্তু উনি যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, ওরা পুলিশ দাঁড়িয়ে থেকে যেভাবে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, বাড়িগুলো জ্বলে যাচ্ছে হিন্দুদের প্রত্যেকটা, আর সেটা দর্শকের ভূমিকা নিয়েছেন, এটা একটা জঘন্যতম ব্যবস্থা। এটার তো আমরা প্রতিবাদ করছি এই জন্যই। আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু একজন মহিলা, তো এই রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত আছে বলে আপনি মনে করছেন? না, মহিলারা তো সুরক্ষিত নেই, সেটা আপনারা আরজি করেও দেখেছেন, সেটা আপনারা আরও বিভিন্ন ঘটনার মাধ্যমে যাচ্ছেন। আমার কদিন আগে যে এই যে পহেলগাঁওয়ে যে মানে আরও একটা নারকীয় ঘটনা হয়ে গেল, ভারতবর্ষকে এই পাকিস্তানি উগ্রপন্থীরা, এই মৌলবাদী, ইসলামিক মৌলবাদী জেহাদিরা, ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদীরা, তারা যেভাবে এই 26 জন মানুষকে খুন করলো, এই জঘন্যতম ঘটনাকে একটা ফেসবুকে এক ভদ্রমহিলা ছেড়েছেন হাবড়ার, তাকেও থ্রেট করা হচ্ছে। আসানসোলে সেখানে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি করা হচ্ছে, অথচ এখানে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর মাধ্যমে বুঝতে পারছেন যে এখানে সরকার
সেটা সংবিধান মেনে কাজ করছেন আর সংবিধান না মেনে কাজ করছেন। সেই জন্যই ভারত রাষ্ট্রের প্রধান এই যিনি আছেন, যেমন রাষ্ট্রপতি আছেন তেমন আমার মহোদয় আছেন, তেমন যে নরেন্দ্র মোদী আছেন, আমাদের একটাই বক্তব্য যে এখানে এটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন নয়, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের নাগরিক, বিশেষ করে পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যের যে সরকার চলছে। আচ্ছা, এই ঘটনাটাকে আপনি শুধুমাত্র টেরোরিজমেরই একটি অংশ হিসেবে দেখছেন না এর মধ্যে আপনি কোনো রাজনীতির ছোঁয়া পাচ্ছেন? দেখুন, রাজনীতি তো হচ্ছেই, সেটার থেকেও বড় কথা হচ্ছে এই যে ইসলামিক মৌলবাদ এবং ইসলামিক টেরোরিজম, এই টেরোরিজম আজ নয় 1946-47 সাল থেকে ভারতবর্ষের উপরে আঘাত হেনে যাচ্ছে। এই আঘাত আজকের নয়, সেই আঘাত সম্বন্ধে আজকের দিনের আমরা কিছুদিন আগেও দেখেছি, যখন জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট হয়েছিল তখনও যেভাবে এই যে দেশাত্মবোধে এবং উদ্বুদ্ধ যে সমাজবাদীরা এবং যে আরএসএসের যে একটা কম্বিনেশনের মধ্য দিয়ে জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। সেখানে যেমন আরএসএসের মধ্য থেকে অটল বিহারী বাজপেয়ী এবং আদবানি এসেছিলেন, তেমনি এখানের আরএসএসের মধ্য থেকে তখনকার বাইরে থেকে চন্দ্রশেখর ছিলেন, জর্জ ফার্নান্ডেস ছিলেন, এবং এমনকি তখনকার দিনে তরুণ তুর্কি নেতা নীতিশ কুমার ছিলেন, বিজু পট্টনায়ক ছিলেন, এবং সবথেকে রাজনারায়ণ যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে হারাবার ছিলেন। সেই যে জায়গা থেকে পরবর্তীকালে যে প্রথম এনডিএটা তৈরি হয়েছিল, জর্জ ফার্নান্ডেস এবং এই যে অটল বিহারী বাজপেয়ী দুজনার কম্বিনেশন, সেই কম্বিনেশনে যেভাবে ভারত রাষ্ট্রকে একটা সুসংগত রাষ্ট্র তৈরি করার দিকে নিয়ে যাচ্ছিলেন আজকের দিনে নীতিশ কুমার, এই সমাজবাদী চিন্তার মহানায়ক নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীজি, এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনকে যদি অটুট না আমরা রাখতে পারি, আমরা হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এই জর্জ ফার্নান্ডেস তৈরি করেছেন, সেই জন্য আমাদের একটাই দিশা, সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে একটাই দিশা, এই যে সমাজবাদী নেতা এবং দার্শনিক এবং উন্নয়নের জন্য যে একজন কাণ্ডারি নীতিশ কুমার, তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী, উনি যে একজন উন্নয়ন এবং একটা নীতিশ কুমার যেমন আইনের শাসন বিহারে প্রতিষ্ঠা করেছেন জঙ্গলরাজকে হটিয়ে দিয়ে, ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী যেমন সারা ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতরাষ্ট্রকে। এই কম্বিনেশন যাতে সুদৃঢ় হয়, আমরা সারা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এই সমাজবাদী চিন্তার যে আমরা সিপাহী, যে সৈনিক, আমরা এই কাজ করে যাব। আচ্ছা, আপনারা তো একটা রাজনৈতিক দল, তো কাশ্মীর ইস্যুতে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? না, এটা একটা রাজনৈতিক দল না, এটা একটা মানে একটা শ্রমিক এবং কৃষকদের একটা সংগঠন। নিশ্চয়ই তো এখানে রাজনীতি তো থাকবেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শুধু রাজনীতি নয়, এখানে ভারতবর্ষের অখণ্ডতা প্রশ্ন জড়িত, এখানে ভারতবর্ষের মানুষের নিরাপত্তার প্রশ্ন জড়িত। যে সন্ত্রাসবাদীরা একে আঘাত হানছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই সরকারকে, ভারত রাষ্ট্রের যে নরেন্দ্র মোদী আছেন তাকে কঠোর অবস্থান নেওয়া উচিত, এবং তিনি নিচ্ছেনও। তার একটা উদাহরণ আমরা পেয়েছি, সিন্ধু জলবন্টন চুক্তি আজ পর্যন্ত কেউ সেটাকে বন্ধ করার কথা ভাবেননি, নরেন্দ্র মোদী ভেবেছেন, চুক্তি বাতিল করেছেন। তার ফলে আগামী দিনে ওই যে পাঞ্জাব প্রদেশ, সিন্ধু প্রদেশ, পাকিস্তানের যে অংশগুলো আছে, সে জলের জন্য হাহাকার করবে। এই জায়গা থেকে শুরু হচ্ছে, আগামী দিনে আরও কঠোর সিদ্ধান্ত এই সরকার নেবে, এনডিএ সরকার নেবে। সেই এনডিএ সরকারের নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের যে কম্বিনেশনে যে সরকার চলছে, এই সরকার আরও সুদৃঢ় হবে বলে আমি মনে করি, এবং সেই কাজটাই এই নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর কম্বিনেশনের যে সরকার, যে দেশাত্মবোধের, দেশাত্মপ্রেমিকদের সরকার, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক যে চিন্তার নায়ক নীতিশ কুমারের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদী যে কাজটা করছেন, এটি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার দল তো সমাজতন্ত্র, গণতন্ত্রে বিশ্বাসী, তো এই এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনার দল বা আপনি রাষ্ট্রপতিকে কেউ কোনো বার্তা জানিয়েছেন? দেখুন, নরেন্দ্র মোদীকে জানিয়েছি, তার মাধ্যমে নিশ্চয়ই আগামী দিন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা যাব, সেটা তো আছেই অপশন। প্রথমে দেখুন, একটা তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এরপরে পরবর্তীকালে আমরা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যাব।